আসসালামু আলাইকুম স্যাট একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লাইভ ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে আসা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান দেখব। আজকের ক্লাসে আমরা অনেক মজার সাথে হিসাব বিজ্ঞান শিখব এবং বিভিন্ন সূত্রাবলী শিখব এবং কিভাবে সহজ উপায়ে প্রশ্নগুলো সমাধান করা যায় সেই টেকনিকগুলো তোমাদের আজকের এই ক্লাসে শিখিয়ে দিব। বুঝছো তো? সুতরাং চলো বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকের লাইভ ক্লাসের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একটা যন্ত্রপাতির বিক্রয় মূল্য হচ্ছে 2,20,000 টাকা, যার জমাকৃত অপচয় হচ্ছে 80,000 টাকা এবং বিক্রয়জনিত ক্ষতি হচ্ছে 20,000 টাকা হলে গাড়ির ক্রয় মূল্য কত হবে। এখানে আমাকে গাড়ির ক্রয় মূল্য কত সেটা জানতে চাইছে। আচ্ছা, এখানে আমরা জানি ক্রয় মূল্য কি। দেখো, এই প্রশ্নটা আমি কত সহজে সমাধান করি। তোমরা এখানে বিক্রয় মূল্য আছে না, আর অনেকেই বলে জমাকৃত অপচয় মানে কি। জমাকৃত অপচয় মানে হচ্ছে পুঞ্জীভূত অপচয়। কত কি জমাকৃত অপচয় মানে হচ্ছে পুঞ্জীভূত অপচয়। মনে থাকবে, জমাকৃত অপচয় মানে হচ্ছে পুঞ্জীভূত অপচয়। আচ্ছা, বিক্রয়জনিত ক্ষতি দেওয়া আছে, তাহলে তুমি ক্রয় মূল্য নির্ণয় সূত্রটা হবে কি জানো? যে ক্রয় মূল্য নির্ণয় সূত্রটা হবে, সুতরাং ক্রয় মূল্য নির্ণয় সূত্রটা কি হবে জানো? এই বিক্রয় মূল্যের সাথে, বিক্রয় মূল্য কত 2 লক্ষ টাকা লিখবো, 2,20,000, এই বিক্রয় মূল্যের সাথে যোগ করব পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় মানে জমাকৃত অপচয় যা পুঞ্জীভূত অপচয় তাই। তাহলে পুঞ্জীভূত অপচয় কত 80,000, যোগ করব নিট লাভ বা ক্ষতি। যেহেতু এখানে ক্ষতির পরিমাণ দেওয়া আছে, আমি ক্ষতি যোগ করব। যদি নিট লাভ থাকতো নিট লাভ যোগ করতাম। বুঝতে পারছো? তাহলে ক্ষতি কত 20,000 টাকা। ক্ষতি কত 20,000 টাকা। তাহলে তিনটা যোগ করো, তিনটা যোগ করলে দেখো কত আসতেছে। তিনটা যোগ করলে 2,20,000 প্লাস 80 3 লক্ষ, আর 20 যোগ করলে হচ্ছে আনসার আসে 3,20,000। আনসার আসে কত? আরে 3,20,000, ঠিক আছে। আনসার আসে 3,20,000 টাকা। বুঝতে পারছো? তাহলে ক্রয় মূল্য কত যন্ত্রপাতিটির বা গাড়িটির ক্রয় মূল্য কত? 3,20,000। 3,20,000 কোথায় আছে? 3,20,000 অপশন খতে আছে। অপশন খতে আছে 3,20,000। তাহলে সঠিক উত্তর কি হবে? 3,20,000 টাকা। বুঝতে পারছো? ক্রয় মূল্য এভাবে নির্ণয় করতে হয়। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, পুঞ্জীভূত অপচয় বা লাভ বা ক্ষতি দেওয়া থাকে, তাহলে তিনটা যোগ করলে আমার ক্রয় মূল্য চলে আসবে। তিনটা যোগ করছি, তিনটা যোগ করলে কত আসছে? 3,20,000। তাহলে আমার ক্রয় মূল্য কত হবে? গাড়িটির ক্রয় মূল্য 3,20,000। বুঝতে পারছো? একদম ইজি ওয়েতে করাই দিলাম। আচ্ছা, তাহলে এটার উত্তরটা দেখে নাও। সঠিক উত্তর 3,20,000 দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নটা বলছে অবচয় অবচয় প্রক্রিয়া হলো ড্যাশ। কি বলছে? অবচয় প্রক্রিয়া। অবচয় প্রক্রিয়া কি? আমরা সকলেই জানি অবচয় হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অবচয় হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। এখন অবচয়টা কি? অবচয় কি জানো? অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতিকে বলা হয় অবচয়। অর্থাৎ তুমি একটি, ধরো সাপোজ তুমি একটি ল্যাপটপ ক্রয় করছো, 5 বছর হলো। 5 বছর, 5 বছর পূর্বে নতুন ল্যাপটপ ক্রয় করছো 5 লক্ষ টাকা দিয়ে সাপোজ, বা 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছো। এখন 5 বছর পরে কি সেটা 1 লক্ষ টাকায় বিক্রি করতে পারবে? বিক্রি করতে পারবে না। সেটা অবশ্যই তার থেকে কম মূল্যে বিক্রি করতে হবে। এই যে কম মূল্যে বিক্রি করছো, কেন বিক্রি করছো? অবচয়ের কারণে। তুমি যে এতদিন ব্যবহার করছো ল্যাপটপটা ব্যবহার করার কারণে এটার মূল্য হ্রাস পাইছে। আর এই যে মূল্যটুকু হ্রাস পাইছে এটাই হচ্ছে অবচয়। বুঝতে পারছো? অবচয়। তাহলে অবচয়কে বলা হয় মূলত একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। কি বলা হয়? অবচয়কে বলা হয় মূলত একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। এটা মূল্যায়ন প্রক্রিয়া না, নগদ তহবিল পুঞ্জীভূত প্রক্রিয়া না, কোনোটি নয়। না, সঠিক উত্তর হবে এটা হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। বুঝতে পারছো? অবচয় হচ্ছে একটা কি ব্যয় বন্টন প্রক্রিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, যে এখানে বলতেছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000 টাকা, ক্রয় হচ্ছে 2 লক্ষ টাকা, সমাপনী মজুত হচ্ছে 30,000 টাকা, বিক্রয় হচ্ছে 2,25,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত? আমাকে কি জানতে চাইছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার চাইছে। তাহলে বিক্রিত পণ্য ব্যয়ের উপর মুনাফার হার আমাকে বের করতে হলে আমাকে কি লাগবে? প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। মুনাফার হারটা কিসের উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তাহলে উপরে কি হবে? মুনাফার হার বা মুনাফা হবে। মুনাফা ডিভাইড বাই নিচে কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো? যেহেতু বলছি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, তাহলে নিচে বিক্রিত পণ্যের ব্যয়, উপরে হচ্ছে মুনাফা অথবা মোট মুনাফা লিখতে পারো।
অথবা মোট মুনাফা, বুঝতে পারছো? এখন দেখো কি করব, মোট মুনাফা ডিভাইড বাই বিক্রিত পণ্যের ব্যয় গুণ 100, 100 গুণ করলে কি চলে আসবে, আমার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হারটা চলে আসবে। আচ্ছা এখন দেখো মোট মুনাফা, প্রশ্নে কোথাও মোট মুনাফার কথা উল্লেখ নাই, আমাকে বের করে নিতে হবে। দেখো প্রারম্ভিক মজুদ 10,000 দেওয়া আছে, আমরা মোট মুনাফা নির্ণয় কি জানি সূত্র, প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সম্পূর্ণ মজুদ যোগ করলে কি আসবে, বিক্রিত পণ্যের ব্যয় আসবে। হ্যাঁ, যোগ করলে কি আসবে, বিক্রিত পণ্যের ব্যয় আসবে। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কিন্তু মোট মুনাফা চলে আসবে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্য ব্যয় কি, যে প্রারম্ভিক মজুদ আছে 10,000, এর সাথে ক্রয় যোগ করবো 2 লক্ষ টাকা, এর সাথে এর থেকে মাইনাস করবো 30,000 টাকা সম্পূর্ণ মজুদ। তাহলে 2,10,000 থেকে 30,000 যদি মাইনাস করি তাহলে কত আসবে, 2,10,000 থেকে যদি 30,000 টাকা মাইনাস করি তাহলে আসবে 1,80,000 টাকা, বুঝতে পারছো? এই 1,80,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মনে থাকবে? তাহলে আমি নিচে লিখতেছি বিক্রিত পণ্যের ব্যয় কত, 1,80,000 টাকা। হ্যাঁ, বিক্রিত পণ্য ব্যয় 1,80,000 টাকা। আচ্ছা এখন মোট মুনাফা, মোট মুনাফা কত দেখো, প্রশ্নে কোথাও এক্সাক্টলি ভাবে মোট মুনাফার কথা উল্লেখ করা নেই, তবে আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করব, যে বিক্রয় আছে 2,25,000, এই 2,25,000 থেকে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় 1,80,000 টাকা যেটা বের করলাম এটা যদি মাইনাস করি তাহলে কিন্তু আমার মোট মুনাফা চলে আসতেছে। তাহলে 2,25,000 থেকে যদি 1,80,000 মাইনাস করি কত থাকবে, 45,000 টাকা। তাহলে 45,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা। তাহলে 45,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা, সরি এখানে 45,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা, বুঝতে পারছো? তাহলে মোট মুনাফা কত, 45,000। কিভাবে বের করলাম এটা বলে দিছি, যে বিক্রয় থেকে যদি তুমি বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যেটা বের করছি 1,80,000 যদি মাইনাস করো তাহলে মোট মুনাফা চলে আসবে। আর এই মোট মুনাফাকে বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে যদি 100 গুণ করো তাহলে কিন্তু আমার মুনাফার হারটা চলে আসবে। যেহেতু বলছি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, এই যে বিক্রিত পণ্য এর ব্যয়ের উপর এই যে মোট মুনাফা এর সাথে গুণ করলাম 100, তাহলে আমার কি চলে আসবে, মুনাফার হার। যদি কাটাকাটি করো তাহলে দেখবা কত আসবে, কাটাকাটি করলে আসবে, এটা আসবে, উত্তর আসবে 25%। কত আসবে, 25%। অর্থাৎ 3 শূন্য 3 শূন্য কাটলে 45, 45-এর মধ্যে 180 যায় কয়বার, 180 যায় 4 বার মনে হয়, সম্ভবত 4 বার। আর 4 100-র মধ্যে যায় 25 বার, অর্থাৎ 180। তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা উত্তর হবে 180। ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর কি হবে, 180 হবে। ক্যালকুলেশন করলে উত্তর কিন্তু 25%ই হবে। তাহলে উত্তর হবে কত, 25%। উত্তর হবে এটার 25%, বুঝতে পারছো? 45-এ 180 1,80,000 দ্বারা ভাগ করলে আসে সম্ভবত উপরে 1 নিচে 5, এর সাথে 5 100-র মধ্যে যায় 25 বার, 25 বার না, এখানে উপরে আসবে 4, সরি এখানে 45-এ 180 দ্বারা কাটলে আসে 4 বার, 4 45, 45 45 কি 90, 90 দুগুণে 180। তাহলে আমি যদি এই 3 শূন্য, সরি দাও, আচ্ছা কাটাকাটিটা দেখাই দিই তাহলে ভালো হবে। এই 3 শূন্য এই 3 শূন্য কাটলাম, এই 45 দেখো 180-র মধ্যে যায় কয়বার, 4 বার। 4 45-এ 180, উপরে থাকে 1। হ্যাঁ, এই 4 কিন্তু 100-র মধ্যে কয়বার যায়, 25 বার যায়। তাহলে আনসার কত, 25%। বুঝতে পারছো? এখানে আমি 25% লিখে দিয়েছিলাম, বুঝতে পারছো? তাহলে আনসার হবে 25%। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে আমি পরের অঙ্কে যাব। 125%। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে অগ্রিম বীমা প্রিমিয়াম খরচ হিসাবে দেখানো হয় না, কোন নীতি অনুসরণ করে? হ্যাঁ, অগ্রিম বীমা প্রিমিয়াম খরচ হিসেবে দেখানো হয় না, কোন নীতি দাও? মিলকরণ হিসাব বিজ্ঞানে অনেকগুলো নীতি আছে, তার মধ্যে মিলকরণ হচ্ছে এমন একটা নীতি যেই নীতিতে বলা হয়েছে যে সম্পদকে সম্পদ হিসেবে দেখানো হবে, ব্যয়কে ব্যয় হিসেবে, খরচকে খরচ হিসেবে দেখাতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো অগ্রিম বীমা প্রিমিয়াম এটা কিন্তু এক ধরনের সম্পদ, বুঝতে পারছো? অগ্রিম বীমা প্রিমিয়াম এটা কিন্তু এক ধরনের সম্পদ। এই সম্পদকে তুমি খরচ হিসেবে দেখাতে পারবে না, সম্পদকে তোমাকে সম্পদ হিসেবে দেখাতে হবে, তুমি এটাকে খরচ হিসেবে দেখাতে পারবে না। এটা হচ্ছে মিলকরণ নীতি অনুসারে বলা হয়েছে, যে মিলকরণ নীতিতে বলা হয়েছে যে সম্পদকে সম্পদ হিসেবে দেখাতে হবে, ব্যয়কে ব্যয় হিসেবে, খরচকে খরচ হিসেবে দেখাতে হবে, তুমি সম্পদকে কখনোই খরচ হিসেবে দেখাতে পারবে না, বুঝতে পারছো? এটা হচ্ছে মিলকরণ নীতিতে বলা হয়েছে, বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে মিলকরণ নীতিতে বলা হয়েছে।
আচ্ছা, এখন বলতেছে একটি কোম্পানির প্রদর্শিত নিট মুনাফা 1,80,000 টাকা। কত হাজার? 1,80,000 টাকা। এটা কিন্তু নিট মুনাফা বলছে। হ্যাঁ, আচ্ছা, নিট মুনাফা, সরি এটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় 1,80,000 টাকা, সরি নিট বিক্রয় 1,80,000 টাকা। নিট মুনাফা আছে 50,000 টাকা। কত হাজার? 50,000 টাকা। প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে 4 লক্ষ টাকা। ওই কোম্পানির সম্পত্তির টার্ন ওভার অনুপাত দেওয়া, এটা অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে একটা কোশ্চেন আসছে। কোথা থেকে আসছে? প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে কত এখানে? 4 লক্ষ টাকা। হলে ওই কোম্পানির সম্পদের টার্ন ওভার অনুপাত কত? আচ্ছা, দাও টার্ন ওভার অনুপাত মানে কি এটা তোমাকে বুঝতে হবে। টার্ন ওভার অনুপাত মানে হচ্ছে যে টার্ন ওভার অনুপাতের সূত্রটা কি জানো? টার্ন ওভার অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে যে, আমি লিখে দিই তাহলে সুবিধা হবে। টার্ন ওভার অনুপাত নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে নিট বিক্রয় কি? নিট বিক্রয়, নিট বিক্রয় ডিভাইড বাই গড় সম্পদ, গড় সম্পত্তি বা গড় সম্পদ যেটা লেখো, গড় সম্পদ দ্বারা ভাগ করতে হবে। নিট বিক্রয়কে গড় সম্পদ দ্বারা ভাগ করতে হবে। দাও নিট বিক্রয় হচ্ছে কত দেওয়া আছে? 1,80,000। নিট মুনাফা হচ্ছে 50,000 টাকা। প্রারম্ভিক মোট সম্পদ 4 লক্ষ টাকা। ওই কোম্পানির সম্পদের টার্ন ওভার অনুপাত কত? দেখো এখানে কিন্তু গড় সম্পদ বলতে কি? প্রারম্ভিক সম্পদ প্লাস সমপরিমাণ সম্পদ ডিভাইড বাই 2। যদি যোগ করি তাহলে আমার গড় সম্পদ চলে আসবে। প্রারম্ভিক সম্পদের সাথে সম্পূর্ণ সম্পদ যোগ করলে 2 দ্বারা ভাগ করলে কিন্তু গড় সম্পদ চলে আসে। আর নিট মুনাফা তো প্রশ্নে দেয়াই আছে। তাহলে এখানে দাও নিট মুনাফা দেওয়া আছে, গড় সম্পদ এখানে মোট প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে, সম্পূর্ণ সম্পদের পরিমাণ দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই তাহলে আর কি করা? তাহলে মূলত 1,80,000 যে 1,80,000-এ 4 লক্ষ দ্বারা যদি ভাগ করি, 1,80,000 ক্যালকুলেটর দ্বারা ভাগ করো তো দেখি কত আসে। 1,80,000-এ যদি আমি 1,80,000-এ যদি আমি ভাগ করি, হাতে ক্যালকুলেটর নেই। আচ্ছা, 1,80,000-এ যদি আমি 4 লক্ষ দ্বারা ভাগ করে দিই তো কত আসে? 1,80,000 ভাগ 4 লক্ষ। প্রশ্নে এটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, এখানে গড় সম্পত্তি দেওয়া আছে যে প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে 4 লক্ষ টাকা। ওই কোম্পানির সম্পত্তির টার্নওভার অনুপাত কত? এখানে কিন্তু সম্পূর্ণ সম্পদ দেওয়া নাই, সম্পূর্ণ সম্পত্তির পরিমাণটা দেওয়া নেই, সম্পূর্ণ সম্পত্তির পরিমাণটা দেওয়া নেই। 4 লক্ষ ভাগ 2, 2 লক্ষ, 1,80,000 ভাগ 2, 2 লক্ষ ভাগ করলে 9 আসে, 0,9। আচ্ছা আচ্ছা, এটা আমরা পরে সলভ করবো, ঠিক আছে? এটা পরে সলভ করে, একটু সমস্যা আছে প্রশ্নে। সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ দেওয়া নেই বা সম্পূর্ণ মজুদের পরিমাণ দেওয়া নেই, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, বুঝতে পারছো? এটা আমরা পরে সলভ করবো, ঠিক আছে? অঙ্কেতে একটু সমস্যা আছে এই অঙ্কে। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে একটি হিসাব চক্রে ধাপ 9 কোনটি? কি বলছে? একটি হিসাব চক্রে ধাপ 9 কোনটি এটা বলছে। দেখো 4টা ধাপ আছে। আমরা জানি হিসাব চক্রে মোট ধাপ কয়টা? 10টা। এই 10টা ধাপের মধ্যে 2টা ধাপ আছে ঐচ্ছিক ধাপ। 2টা ধাপ হচ্ছে, একটা হচ্ছে বিপরীত দাখিলা আর একটা হচ্ছে কার্যপত্র। এই দুটোকে ঐচ্ছিক ধাপ বলা হয়। তাহলে মোট ধাপ কয়টা? 10টা। 10টা ধাপের মধ্যে দেখো যে লেনদেনের বিশ্লেষণ, এটা কিন্তু হিসাব চক্রের প্রথম ধাপ বলা যায়। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা। তারপরে ধাপ হচ্ছে সেটাকে শ্রেণীবদ্ধ করা বা জাবেদাভুক্ত করা। তাহলে জাবেদাভুক্ত করা, শ্রেণীবদ্ধকরণ, এই তিনটাই কিন্তু হিসাব চক্রের ধাপ। কিন্তু যাচাইকরণ এটা কিন্তু হিসাব চক্রের ধাপ নয়, বুঝতে পারছো? যাচাইকরণ কিন্তু হিসাব চক্রের কোনো ধাপের মধ্যে পড়ে না। তাহলে সঠিক উত্তরটা হবে যাচাইকরণ। সঠিক উত্তরটা কি হবে? যাচাইকরণ হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যে দেনাদারের কাছ থেকে 5,000 টাকা, এখানে টাকা হবে 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা আদায় করা হলো। এই লেনদেন হিসাব সমীকরণে যে পরিবর্তন হবে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে 5,000 টাকা আদায় করা হলো। কি আদায় করছো?
আদায় করছো নগদ টাকা, কি আদায় করছো নগদ টাকা, তাহলে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি ডেবিট, তাহলে নগদ ডেবিট, বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু দেনাদারের কাছ থেকে 5,000 টাকা পেতে এখন আদায় করে নিয়েছো, এখন কি তুমি দেনাদারের কাছে টাকা পাও? পাও না। দেনাদার কিন্তু এক ধরনের সম্পদ, সম্পদ তাহলে তোমার কমছে, আগে তুমি টাকা পাইতা, সম্পদ দেনাদার দেনাদার বা তুমি দেনাদারের কাছে টাকা পাইতা, তোমার সম্পদ ছিল, বেড়েছিল, কিন্তু যখন দেনাদার তোমার টাকা পরিশোধ করে দিছে তখন নগদ টাকা কমবে বা নগদ সম্পদ নগদ সম্পদ বাড়বে, আর দেনাদার নামক সম্পদটা কমবে। দেনাদার ডেবিট, দেনাদার কি হবে? দেনাদার হবে ক্রেডিট, দেনাদার হবে ক্রেডিট, অর্থাৎ নগদ সম্পদ বাড়বে। এই জাবেদার মাধ্যমে বা এই লেনদেনের জাবেদারটা হবে যে দেনাদার কাছ থেকে 5,000 টাকা আদায় করা হলো, এটা জাবেদার হবে নগদ ডেবিট দেনাদার ক্রেডিট। কেন নগদ বাড়ছে? কারণ দেনাদার কাছ থেকে নগদ অর্থ পাইছো, এই জন্য নগদ বাড়ছে। আর কেন কমছে? দেনাদার একজনের সম্পদ, তুমি আগে পাইতে এখন পাবা না, যেহেতু পরিশোধ করে দিয়েছে, এই জন্য দেনাদার কমছে। আর দেনাদার কমলে কি হয়? ক্রেডিট। তাহলে নগদ ডেবিট দেনাদার ক্রেডিট। দেখো, একবার সম্পদ বাড়ছে, এটারে বলছে আমাকে হিসাব সমীকরণে এর যে পরিবর্তনটা হবে, অর্থাৎ একবার সম্পদ বাড়ছে আরেকবার সম্পদ কমছে। দেখো কোথায় আছে যে সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস, অপশন কতে আছে দেওয়া সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি এবং মূলধন বৃদ্ধি না, সম্পদ বৃদ্ধি এবং দায় হ্রাস না। তাহলে আনসার হবে ক, যে সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। কেন হয়েছে এটা বুঝাই দিলাম, যে নগদ এক ধরনের সম্পদ, এটা একবার ডেবিট হয়েছে মানে সম্পদ বাড়ছে। দেনাদার এটাও এক ধরনের চলতি সম্পদ, এটা ক্রেডিট হয়েছে মানে দেনাদার নামক সম্পদ কমছে, চলতি সম্পদ কমছে। এর মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে এবং সম্পদ হ্রাস পাইছে। তাহলে সঠিক উত্তরটা দেখে নাও ক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে যে 10,000 টাকার পণ্য বিক্রয়ের 15% হারে ভ্যাট আদায় করা হয়েছে, নগদ বইতে কত টাকা লিপিবদ্ধ করা হবে? যেহেতু পণ্য বিক্রয়ের সাথে ভ্যাট, এই পণ্য বিক্রয়ের সাথে যেহেতু ভ্যাট সম্পর্কটা 15% হারে ভ্যাট আদায় করা হয়েছে, নগদ বইতে কত টাকা লিপিবদ্ধ করা হবে? তাহলে 10,000 টাকার 15% কত? 1500 টাকা। 10,000 টাকার 15% হচ্ছে 1500 টাকা। 10,000 টাকার 15% কত? 1500 টাকা। 10,000 টাকার 15% কত? 1500 টাকা। তাহলে 10,000 টাকা থেকে 1500 মাইনাস করি, তাহলে কত আসবে? 8,500। এখানে অনেকে সঠিক উত্তর কি হবে? 8,500 টাকা হবে। সঠিক উত্তর কি হবে? 8,500। বুঝতে পারছো? তাহলে এই 10,000 তাহলে 10,000 টাকার হচ্ছে 10,000 টাকার 15% কত? 1500। অর্থাৎ এই কয়ের পরিমাণ থেকে যদি ব্যাট বাদ দেই, তাহলে যেই টাকাটা থাকবে সেটাই আমি নগদ বইতে লিপিবদ্ধ করব। বুঝতে পারছো? এই কয়ের পরিমাণ যে, অর্থাৎ 10,000 টাকার পণ্য ধরো বিক্রি করছো, এর উপর সরকার 15% ব্যাট ধরছে, এখন ব্যাটের টাকাটা বাদ দিয়ে তোমার নগদ বইতে দেখাতে হবে। তাহলে 10,000 টাকা থেকে 15% মাইনাস করি, 10,000 টাকার 15% হচ্ছে 1500 টাকা, আর 10,000 থেকে 1500 মাইনাস করলে আসে 8,500 টাকা। বুঝতে পারছো? এই 8,500 টাকা তোমাকে নগদ বইতে দেখাতে হবে। বুঝতে পারছো? এই 8,500 টাকা নগদ বইতে দেখাতে হবে। আচ্ছা, এখন দেখো, বলছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? এখানে বলতেছে যে একটি কোম্পানি 2 লক্ষটি প্যান প্রতি একক 4 টাকা ধরে, অর্থাৎ 2 লক্ষটি প্যান প্রতি একক 4 টাকা ধরে। এর মানে কি? প্রত্যেকটা এককের দাম 2 লক্ষটি প্যান, প্যান মানে হচ্ছে কলম বা যে কোনো প্যান বুঝাইছে, যে 2 লক্ষটি প্যান, প্রত্যেকটা প্যানের মূল্য হচ্ছে 4 টাকা ধরে বিক্রয়ের পরিকল্পনা করেছে। দত্তাংশ অনুপাত 25%। কি বলছে? দত্তাংশ অনুপাত 25%, এবং ওই পরিমাণ বিক্রয় ব্রেক ইভেন ভেন্যু হয়, তবে এর স্থির ব্যয়ের পরিমাণ কত? এত কিছু, অনেক জটিল প্রশ্ন পড়ে মাথা একদম ঘুরে যায় তোমাদের। এত কিছু জানার দরকার নাই, শুধুমাত্র যেটা জানবা, এই যে 2 লক্ষটি যে প্যান, প্রত্যেকটার মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে 2 লক্ষটি প্যান যদি প্রত্যেকটার মূল্য 4 টাকা হয়, কত টাকা? প্রত্যেকটার মূল্য যদি 4 টাকা হয়, তাহলে কত আসে? 4 দুগুণে কত? 8। তাহলে 8 লক্ষ টাকা। কত? তাহলে মোট ব্যয় কত, বা মোট বিক্রি করছে 8 লক্ষ টাকা। 2 লক্ষটি প্যান বিক্রি করছে, প্রত্যেকটার দাম 4 টাকা, তাহলে মোট বিক্রি করছে 8 লক্ষ। এখন এই 8 লক্ষ টাকার 25% কত বের করো তো? এই 8 লক্ষ টাকার 25% বের করো তো। 8 লক্ষ টাকার 25% কত? দেখো, এই 8 লক্ষ টাকার 25% কিন্তু হবে, দেখো কত আসে, যে 8 লক্ষ টাকার যদি 10% বের করি তাহলে হচ্ছে 80,000। 8 লক্ষ টাকার 25% কত আসে দেখো তো? 8 লক্ষ টাকার 25% হচ্ছে আসে 2 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার 25% কত? 2 লক্ষ। 8 লক্ষ টাকার 10% হচ্ছে 80,000, 20% হচ্ছে 1,60,000, আর 5% হচ্ছে 40,000। এই হচ্ছে 2 লক্ষ টাকা।
তাহলে 8 লক্ষ টাকার 25% হচ্ছে 2 লক্ষ টাকা। সঠিক উত্তর হবে কত? 2 লক্ষ টাকা। বুঝতে পারছো? এত কিছু জানার দরকার নাই। কয়টা পেন বিক্রি করছে এবং কত টাকা দরে, 4 টাকা দরে গুণ করবা এবং এর 25% কত সেটা বের করবা, সেটাই হবে উত্তর। সেটাই হবে উত্তর। বুঝতে পারছো? সেটাই হবে উত্তর। তাহলে উত্তর কত? উত্তর হবে 25,000, সরি 2 লক্ষ টাকা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলছে যন্ত্রপাতি ক্রয় ভুল করে ক্রয় হিসেবে লেখা হয়েছে, এটার হচ্ছে সঠিক হবে, সঠিক সংশোধনী জাবেদা হবে, সঠিক সংশোধনী জাবেদা হবে। অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় এটা ভুল করে তুমি ক্রয় হিসেবে লেখছো, অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করছো এর সঠিক জাবেদা কি হবে? যন্ত্রপাতি ক্রয় করছো যন্ত্রপাতি ডেবিট, যন্ত্রপাতি যন্ত্রপাতি ডেবিট আর নগদান ক্রেডিট, নগদান নগদান ক্রেডিট, এটাই তো হবে। কিন্তু তুমি কি করছো? তুমি এটা ভুল ক্রমে যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হবে যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট, কিন্তু তুমি এটা ভুল ক্রমে কি লেখছো? তুমি ভুল ক্রমে লেখছো ক্রয় ডেবিট যন্ত্রপাতি ক্রেডিট। তুমি ভুলক্রমে এটা লেখছো, জাবেদা হবে যন্ত্রপাতি ডেবিট ক্রয় নগদান ক্রেডিট, কিন্তু তুমি ভুলক্রমে কি লেখছো? ক্রয় ডেবিট লেখছো, যন্ত্রপাতি ক্রেডিট লেখছো। বুঝতে পারছো? তাহলে এটা যেহেতু বলছি ভুল, এটা সংশোধনী জাবেদা চাইছে, তাহলে সংশোধনী কি হবে? তাহলে সংশোধনী হবে এটাকে জাস্ট উল্টিয়ে দিবে। কি করবে? জাস্ট উল্টিয়ে দিবে। তাহলে যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট। বুঝতে পারছো? জাস্ট উল্টিয়ে দিবে। যেহেতু তুমি ভুলে লেখছো ক্রয় ডেবিট যন্ত্রপাতি ক্রেডিট, এটা সংশোধন করতে হলে জাস্ট এটাকে উল্টিয়ে দিবে। তাহলে যন্ত্রপাতি ডেবিট হবে, ক্রয় ক্রেডিট হবে। দেখো কোথায় যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট আছে, দেখো কোথায় যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট, এই যে দেখো খ নাম্বারে আছে যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট, খ নাম্বারে আছে যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট, খ নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলছে একটি কোম্পানি বিক্রয় হচ্ছে 1,50,000 টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 1,35,000 টাকা, যদি মোট মুনাফার হার বিক্রয়ের 30% হয় তাহলে হিসাবকৃত মজুত পণ্যের ব্যয় কত? প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? যে একটি কোম্পানি বিক্রয় 1,50,000 টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 1,35,000 টাকা, যদি মোট মুনাফার হার, কি বলছে? মোট মুনাফার হার বিক্রয়ের 30% হয় তবে হিসাবকৃত সম্পূর্ণ মজুত পণ্য কত, বা মজুত পণ্যের পরিমাণ। অর্থাৎ আমাকে জানতে চাইছে যে সম্পূর্ণ মজুত পণ্যের পরিমাণটা আমাকে জাস্ট জানতে চাইছে। আচ্ছা, এখন সম্পূর্ণ মজুত পণ্য বের করব। আচ্ছা, সম্পূর্ণ মজুত পণ্য বের করতে হলে আমরা জানি সম্পূর্ণ মজুত পণ্যের সূত্রটা আমি আগে লিখে দিই, যে সম্পূর্ণ মজুত পণ্যের সূত্রটা আমি লিখে দিই, যে সম্পূর্ণ মজুতের সূত্রটা হচ্ছে কি জানো? আচ্ছা, এখানে দাঁড়াও, তোমাদের জন্য একটা নোট রাখছি, নোটটা তোমাদের দেখাই। দেখো নোটটা হচ্ছে, দেখো এখানে রাখছি, দাও নোটটা হচ্ছে এইখানে আমি লিখে দিয়েছি। দাঁড়াও, এটা এদিকে একটু এনে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। দেখা যাচ্ছে? তোমাদের জন্য একটা নোট রেখে দিয়েছি সুন্দর। আচ্ছা দেখো, এখানে আমাকে কি চাইছে? সম্পূর্ণ মজুত পণ্যের পরিমাণ জানতে চাইছে, ঠিক আছে না? সম্পূর্ণ মজুত পণ্যের পরিমাণ জানতে চাইছে। দাও সম্পূর্ণ মজুতের সূত্রটা দাও। সম্পূর্ণ মজুত পণ্য সূত্রটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো? এটা হচ্ছে সম্পূর্ণ মজুতের সূত্র। সম্পূর্ণ মজুতের সূত্র হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে দাও প্রশ্নের মধ্যে কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া আছে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া আছে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? এখানে দাও, এই যে দাও বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করছি। বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। বুঝতে পারছো? এই বিক্রিত পণ্যের ব্যয় বের করব, বিক্রয় থেকে আমি যদি মোট মুনাফা মাইনাস করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। আচ্ছা, বিক্রয় কত দেওয়া আছে? 1,50,000। আচ্ছা, মাইনাস করবো 45,000। 45,000 কি মোট মুনাফা? মোট মুনাফা দেওয়া আছে বিক্রয়ের 30%। কত দেওয়া আছে? বিক্রয়ের 30% দাও, এখানে আছে দেওয়া আছে কিন্তু বিক্রয়ের 30%। তো বিক্রয়ের 30%। বিক্রয় কত? 1,50,000। 1,50,000 30 কত? 45,000। তাহলে বিক্রয় থেকে মোট মুনাফা যদি মাইনাস করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। আর বিক্রিত পণ্যের ব্যয় চলে আসলে আমরা যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যেটা অপশনে দেওয়া আছে এটা থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি, অর্থাৎ 1,35,000 টাকা আছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যে দেখো 1,35,000 টাকা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এদিকে মাইনাস করবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করছে কত? 1,05,000।
বিক্রিত পণ্যের ব্যয় বের করছি কত 1,05,000, 1,35,000 থেকে 1,05,000 যদি মাইনাস করি আনসার আসবে কত 30,000 টাকা। বুঝতে পারছো? আনসার আসবে 30,000 টাকা। তাহলে সম্পূর্ণ মজুদ কত? সম্পূর্ণ মজুদ হবে 30,000 টাকা। বুঝতে পারছো? ভেঙে একদম বুঝেই তোমাদের করে দিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আসার মতো একটা অঙ্ক। এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম লেভেলের প্রশ্ন বা এরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর হবে 30,000 টাকা। বুঝতে পারছো? সঠিক উত্তর হবে 30,000 টাকা। আচ্ছা, সঠিক উত্তরটা দেখে নাও একটু। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো। আচ্ছা, এখানে বলতেছে রাকিব ও সাকিব একটি অংশীদারি কারবারে দুইজন অংশীদার। আচ্ছা, দুইটি উক্ত এখানে বলতেছে উক্ত কারবারে নিট মুনাফা হচ্ছে 60,000 টাকা। এটা খেয়াল করবে যে নিট মুনাফা 60,000 টাকা। রাকিবের উত্তোলন হচ্ছে 10,000 টাকা উত্তোলন করছে, উত্তোলন সুদ ধরছে কত 10%। বুঝতে পারছো? এবং সাকিবের বেতন হচ্ছে, বেতন প্রদান করছে 5,000 টাকা। তাহলে মুনাফা বন্টনের হার যদি বা মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে 3:2, তবে রাকিব ও সাকিবের যথাক্রমে পাবে, অর্থাৎ তারা কত টাকা মুনাফা পাবে। এই যে নিট মুনাফা হচ্ছে 5,000 টাকা, 60,000 টাকা, এই 60,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে এটা আমরা বের করবো। আচ্ছা, এটা বের করার আগে আমাকে মোট ব্যয় বের করতে হবে। দাও, রাকিব উত্তোলন করছে, উত্তোলনের সুদ আমাকে বাদ দিতে হবে। দাও, মোট হচ্ছে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা, এই 60,000 টাকার থেকে আমি মাইনাস করব কি জানো? এই যে সাকিবের বেতন দিচ্ছে 5,000 টাকা, এই 5,000 টাকা আমি মাইনাস করব। বুঝছো? এর সাথে যোগ করবো উত্তোলন সুদ। উত্তোলন সুদ এক ধরনের কিন্তু আয় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে, কিন্তু উত্তোলন সুদ মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, এক প্রকার আয় বলা যায়। আচ্ছা, এই উত্তোলন সুদ কত? 10%। তাহলে 10,000 10% কত? 1,000। তাহলে 1,000 যোগ করবো। বুঝতে পারছো? 10,000 10% কত? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা যোগ করবো, 10,000 10%, 1,000 1,000 যোগ করবো। তাহলে মোট নিট মুনাফা 60,000, 60,000 থেকে মাইনাস করবো 5,000, এর সাথে যোগ করবো 1,000। 5,000 হচ্ছে এই যে বেতনের অংশটুকু মাইনাস করলাম যেহেতু ব্যয়, আর যোগ করবো 1,000, 1,000 হচ্ছে উত্তোলনের সুদ যেহেতু আয়, এই জন্য যোগ করলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, 60,000 থেকে 5,000 যদি মাইনাস করি কত আসবে? 60,000 থেকে 5,000 মাইনাস করলে 55, এর সাথে 1,000 যোগ করলে আসে 56,000। তাহলে আনসার কত? 56,000। এখন এইটা হচ্ছে টোটাল নিট। এখন এই 56,000-এর মধ্যে 3:2, অর্থাৎ 3 অংশ পাবে। এই 56,000-এর 3 অংশ পাবে হচ্ছে সাকিব, রাকিব, আর 2 অংশ পাবে সাকিব। আচ্ছা, এখন হচ্ছে এই যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটা দুইটা যোগ করব, অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5। 56 এর 5/3 অংশ পাবে কে? 5/3 অংশ পাবে রাকিব। এটা পাবে রা। তো স্যার রা কাশের কি বল? রাকিব সংক্ষেপে লিখলাম যে রাকিব এই 56,000-এর এর, এখানে কিন্তু এটা কিন্তু এর, হ্যাঁ, এটা অন্য কিছু ধরে নিও না, আবার এটা কিন্তু এর। বুঝতে পারছো? এটা কিন্তু এর, এর মানে এর কিন্তু গুণের মতো কাজ করে। বুঝতে পারছো? তাহলে 56,000 এর 5/3 অংশ পাবে রাকিব, 5/3 অংশ রাকিব পাবে। তাহলে 56-এর 5 দ্বারা কাটলে কি হবে? কত পাবে? কত অংশ পাবে দেখো তো? এটা হবে কাটাকাটি করলে হবে, কাটাকাটি করলে কত হবে দেখো, এই রে, কাটাকাটি করলে কত হবে দেখো তো? আবার লিখতে হবে, মুছে গেছে। আচ্ছা, আবার লিখি। তাহলে এই 56,000, এই 56,000-এর 5/3 অংশ, 5/3 অংশ পাবে কে? 5/3 অংশ পাবে রাকিব, রাকিব। আর এই 56,000-এর এর 5/2 অংশ পাবে, যেহেতু 2 অংশ বলছে 3:2, 2 অংশ পাবে সাকিব। এটা পাবে সাকিব। দাও, 56,000-এর 5/3 অংশ কত হয়? এটার আনসার হয়, উপরেরটার আনসার হয়, এই 56,000-এর 5/3 অংশের আনসার হয় হচ্ছে 33,600 টাকা। ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে। এই 56,000-এর 5/3 অংশ কাটাকাটি করলে দেখবা 53,600 টাকা হয়। আর এখানে বলতেছে এই 56,000-এর 5/2 হয় কত? তাহলে 56 থেকে 33 বাদ দিলে ইজিলি বের হয়ে যায় 22,400। হ্যাঁ, বাকি অংশটা, অর্থাৎ 5/3 যদি মোট অংশ হচ্ছে 5, দুইটা যোগ করবো 5, 5/3 অংশ যদি রাকিব পায়, বাকি 2 অংশ সাকিব পাবে। তাহলে 3 অংশ 33,600, বাকি 2 অংশ কত? 2 অংশ হবে 22,400। বাকি 2 অংশ কত হবে? 22,400। দেখো, 33,600 পাবে রাকিব, 22,400 পাবে সাকিব।
দেখো কোথায় আছে 33,600 এবং 22,400, এখানে আছে 22,400, পরে দিছে 33,400, না এটা ভুল, হ্যাঁ 33,600 এবং 22,400, এখানেও নাই এখানেও নাই, অপশন গ তে আছে, দেখো অপশন গ তে আছে 33,600 এবং 22,400, অপশন গ তে আছে কিন্তু, হ্যাঁ তাহলে সঠিক উত্তর কিন্তু অপশন ঘই হবে, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, যে হিসাবটি একটি অস্থায়ী হিসাব, কি বলছে, যে হিসাবটি একটি অস্থায়ী হিসাব। দেখো এখানে কিন্তু অগ্রিম ব্যয়, এটা কিন্তু অগ্রিম ব্যয়, অপচয়, সঞ্চিতি, হাতে নগদ, তিনটে কিন্তু স্থায়ী হিসাব বলা যায়, তিনটাকে স্থায়ী হিসাব বলা যায়। কিন্তু অনাদায়ী দেনা এটা অনিশ্চিত হিসাব বা অস্থায়ী হিসাব, যে কোনো সময় অনাদায়ী দেনা, অর্থাৎ ধরো অনাদায়ী দেনা কি, ধরো রহিমের কাছে আমি 5,000 টাকা পাই, দীর্ঘদিন ধরে দিচ্ছে না, হঠাৎ করে তার কাছ থেকে আমি টাকাটা নিলাম, তাহলে তার যে 5,000 টাকা পেতাম এটা আমি অনাদায়ী দেনা হিসেবে রাখতাম। তারপর সে যদি আমাকে 5,000 টাকা দিয়ে দেয়, তখন অনাদায়ী দেনা কিন্তু শেষ হয়ে যাবে, আমি হিসাবটা ক্লোজ করে দেবো কিন্তু। তাহলে অনাদায়ী দেনা হচ্ছে একটা সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব, এটা একটা সাময়িক সময়ের জন্য করা হয়, এটা হচ্ছে এক ধরনের অস্থায়ী হিসাব, বুঝতে পারছো? অনাদায়ী দেনা কিন্তু এক ধরনের অস্থায়ী হিসাব, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আচ্ছা, অনাদায়ী দেনা হবে সঠিক উত্তরটা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, ধারে ক্রয়কৃত যন্ত্রপাতি লিপিবদ্ধ করা হয়, দেখো ধারে ক্রয়কৃত, এখানে ক্রয়কৃত যন্ত্রপাতি কিন্তু বলছে, যন্ত্রপাতি কিন্তু এক ধরনের স্থায়ী সম্পদ, ধারে ক্রয়কৃত যন্ত্রপাতি লিপিবদ্ধ করা হয়, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় একটা তো হবে না, কেন? কারণ নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ হয়, কিন্তু এখানে যেহেতু বলছে ধারে, তাহলে এটা আগে বাদ, এই দুটো অপশন আগে বাদ। এখন হচ্ছে সমন্বয় জাবেদা নয়তো ক্রয় জাবেদা, ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয়, ধারে ক্রয় বিক্রয়, ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ হবে, কিন্তু এখানে ধারে যন্ত্রপাতি ক্রয় করছো, ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ হবে ক্রয় জাবেদায়, কিন্তু যন্ত্রপাতি ক্রয় বা স্থায়ী সম্পদ ধারে ক্রয় করলে সেটা কিন্তু সমন্বয় জাবেদা লিপিবদ্ধ করা হয়। কারণ সমন্বয় জাবেদা হয় 4 ধরনের লেনদেনের, কয় ধরনের লেনদেনের? 4 ধরনের লেনদেনের সমন্বয় জাবেদা হয়। একটা হচ্ছে স্থায়ী লেনদেন, একটা হচ্ছে অগ্রিম লেনদেন, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। দেখো ধারে ক্রয়কৃত যন্ত্রপাতি, অর্থাৎ ধারে যন্ত্রপাতি ক্রয় করছে, এটা কিন্তু একটা বকেয়া লেনদেন বা বকেয়া একটা লেনদেন, তাহলে এটা হচ্ছে সমন্বয় জাবেদায় লিপিবদ্ধ করা হবে। ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়, যেহেতু যন্ত্রপাতি ধারে ক্রয় করছি, এই জন্য এটা সমন্বয় জাবেদায় লিপিবদ্ধ করা হবে, বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা হবে সমন্বয় জাবেদা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা, পরবর্তী প্রশ্নে গেলে আমরা দেখতে পাবো কি, দেখো যে নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীতে যে শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়, নগদ লভ্যাংশ প্রদান, নগদ লভ্যাংশ প্রদান, কি বলছে? নগদ লভ্যাংশ প্রদান, নগদ লভ্যাংশ প্রদান, দেখো কি বলছে, প্রশ্নটা বলছে যে নগদ লভ্যাংশ প্রদান, হ্যাঁ নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীতে যে শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়, যে শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়, নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীতে যে শ্রেণীতে, নগদ লভ্যাংশ কি করছো? প্রদান করছো, এটা হচ্ছে অর্থায়ন, নগদ লভ্যাংশ প্রদান করছো, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, পরিচালনা কার্যক্রম না অর্থায়ন কার্যক্রম? নগদ লভ্যাংশ, লভ্যাংশ কিন্তু অর্থের সাথে রিলেটেড, লভ্যাংশ বিনিয়োগ করা হয় না, এটাকে পরিচালনা করা যায় না, এটা কিন্তু অর্থের সাথে রিলেটেড, এটা হবে অর্থায়ন কার্যক্রম। কি হবে? এটা হবে অর্থায়ন কার্যক্রম, যে নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীতে অর্থায়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে। এগুলো বোঝানোর কিছু নাই, দেখে নাও জাস্ট, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ঘটনা না হলেও লেনদেন কোনটি? আমরা জানি কোনো ঘটনা, সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই এক একটা ঘটনা, বুঝতে পারছো? যে সকল ঘটনায় কিন্তু লেনদেন হয় না, সকল ঘটনা লেনদেন হয়। দেখো এখানে আছে 4টা অপশন, কারবারি বাট্টা, কুরিন, সঞ্চিতি, পরিচালক নিয়োগ কোনোটিই নয়। পরিচালক নিয়োগ এবং কারবারি বাট্টা, এই দুইটা লেনদেন, এই দুইটা লেনদেন কিন্তু একটা ঘটনা, কিন্তু দুইটা এখানে বলছে ঘটনা না হলেও লেনদেন, ঘটনা না হলেও লেনদেন, অর্থাৎ কারবারি বাট্টা, পরিচালক নিয়োগ, এই দুটো হচ্ছে ঘটনা, এই দুইটা কিন্তু লেনদেন নয়, অর্থাৎ এই দুইটা কিন্তু লেনদেন নয়। কিন্তু কুরিন সঞ্চিতি, এটা ঘটনা না হলেও কিন্তু এক ধরনের লেনদেনের মধ্যে পড়ে। কুরিন সঞ্চিতি আমরা ধার্য করি, হ্যাঁ কুরিন সঞ্চিতি আমরা ধার্য করি, এটা কিন্তু ঘটনা না হলেও একটা লেনদেনের মধ্যে পড়ে। কিন্তু কারবারি বাট্টা এবং পরিচালক নিয়োগ, এই দুইটা কিন্তু কিন্তু কোনো লেনদেনের মধ্যে পড়ে না, এটা জাস্ট ঘটনা, কিন্তু কোনো লেনদেনের মধ্যে পড়ে না। কিন্তু কুরিন সঞ্চিতি এটা ঘটনা না হলেও কিন্তু এক ধরনের লেনদেনের মধ্যে পড়ে, বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা হবে এই কুরিন সঞ্চিতি, বুঝতে পারছো? সঠিক উত্তরটা হবে কুরিন সঞ্চিতি। আচ্ছা, এখন দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে,
যে সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়নের নিম্নরূপ সূত্র কি। এখানে সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়নের সূত্রটা জানতে চাইছে, 4টা অপশন দেওয়া আছে কোনটা সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়নের সূত্র। দেখো সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়নের সূত্রটা কি। আমরা জানি প্রারম্ভিক মজুতের সাথে যখন আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করি, প্রারম্ভিক মজুত প্লাস ক্রয়কৃত পণ্যের ব্যয়, এ থেকে সম্পূর্ণ মজুত মাইনাস করলেই তো কি আসবে, বিক্রিত পণ্যের ব্যয় চলে আসে। বিক্রিত পণ্যের ব্যয় চলে আসে না। আচ্ছা, এত কিছু জানার দরকার নেই। এখানে বলতে হবে সম্পূর্ণ মজুত মূল্যায়নের নির্ভর সূত্র। এটা সূত্রটা কি জানো, এটা সূত্রটা হবে যে প্রারম্ভিক মজুতের সাথে, সূত্রটা হবে যে প্রারম্ভিক মজুত এর সাথে যখন, প্রারম্ভিক মজুতের সাথে যখন আমরা ক্রয় যোগ করি, কি যোগ করি, ক্রয় যোগ করি, এ থেকে যখন আমরা কি করি, মাইনাস করি, ক্রয় যোগ করলে হ্যাঁ প্লাস মোট লাভ, প্লাস মোট লাভ মাইনাস বিক্রয়। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বিক্রয় থেকে আমি যদি প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় প্লাস মোট মুনাফা মাইনাস করি তাহলে কিন্তু সম্পূর্ণ মজুত চলে আসবে। অর্থাৎ আমি তোমাকে একটু বুঝিয়ে দিই ভালোভাবে। দেখো এখানে বিক্রয় আছে, এই বিক্রয় থেকে যদি আমি প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় প্লাস মোট মুনাফা বা মোট লাভ যদি আমি মাইনাস করি বিক্রয় থেকে বা নিট বিক্রয় থেকে, যদি প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় প্লাস মোট লাভ মাইনাস করি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ মজুতটা চলে আসতেছে। সম্পূর্ণ মজুতের অনেক সূত্র আছে, তার মধ্যে এটা হচ্ছে এক ধরনের সূত্র। যদি আমি নিট বিক্রয় থেকে প্রারম্ভিক মজুত যোগ করি, নিট বিক্রয় থেকে যদি প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় প্লাস মোট লাভ যদি যোগ করে বিক্রয় থেকে, নিট বিক্রয় থেকে যদি আমি মাইনাস করি তাহলে আমাকে কিন্তু সম্পূর্ণ মজুতের পরিমাণটা, এখানে সম্পদ লিখছি, সম্পূর্ণ মজুত হবে এটা, হ্যাঁ সম্পূর্ণ মজুতের পরিমাণটা চলে আসবে। হ্যাঁ তাহলে কিন্তু সম্পূর্ণ মজুতের পরিমাণটা চলে আসবে। দেখো অপশন গতে সেটা আছে প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় প্লাস মোট লাভ মাইনাস বিক্রয়। অর্থাৎ নিট বিক্রয় থেকে প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় প্লাস মোট লাভ যোগ করে যদি নিট বিক্রয় থেকে মাইনাস করো তাহলে কিন্তু কি চলে আসবে, সম্পূর্ণ মজুতটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে কিন্তু সম্পূর্ণ মজুতটা চলে আসবে। তাহলে সম্পূর্ণ মজুতের সূত্র হবে ঘ নাম্বার, অপশন গ হবে সম্পূর্ণ মজুতের সূত্র। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ এখানে বলতেছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আবার বলতেছি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখো সম্পূর্ণ বছরের শুরুতে কি বলছে, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ও মোট সম্পত্তি ছিল যথাক্রমে 33,400 এবং 80,500। বুঝতে পারছো? তাহলে মোট সম্পত্তি ছিল কত, মোট সম্পত্তি ছিল 80,500 বছরের শুরুতে বলছে, কিন্তু এটা খেয়াল করতে হবে বছরের শুরুতে মালিকানা সত্ত্ব 33,400 এবং মোট সম্পদ কত 80,500। ওই বছরে সম্পত্তি 50% বেড়ে গেল এবং দায় 60% কমে গেল। বছর শেষে মালিকানা সত্ত্ব কত, এটা সলভ করার আগে তোমাকে হিসাব সমীকরণের ব্যবহার সম্পর্কে জানতে হবে। এ সমান সমান এল প্লাস ওই, এটা আমরা জানি হিসাব সমীকরণের ব্যবহার। এখন তো বছরের শুরুতে, হ্যাঁ দাও বছরের শুরুতে তোমার সম্পদ ছিল 80,500, আমি লিখলাম 80,500। আচ্ছা, দায় ছিল কত, মালিকানা সত্ত্ব ছিল অর্থাৎ 33,400 টাকা, 33,400 লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে বছরের শুরুতে 80,500 টাকা তোমার সম্পদ ছিল এবং বছরের শুরুতে তোমার মালিকানা সত্ত্ব ছিল 33,400। আমাকে কিন্তু জানতে চাইছে বছরের শেষে মালিকানা সত্ত্ব কত, সেটার পরিমাণ আমাকে জানতে চাইছে। বছরের শেষে, বছরের শুরুতে আছে 33,400, বছরের শেষে কত সেটা আমার জানতে চাইছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যেটা করতে হবে, আমাকে বছরের শুরুতে সম্পদ দেওয়া আছে, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব দেওয়া আছে, আমার বছরের শুরুতে দায় কত এটা দেওয়া নেই। সেক্ষেত্রে আমার সম্পদ থেকে যদি আমি মালিকানা সত্ত্ব মাইনাস করি, অর্থাৎ সম্পদ থেকে যদি আমি মালিকানা সত্ত্ব মাইনাস করি আমার দায়ের পরিমাণ চলে আসবে। আচ্ছা দেখি, মাইনাস করো তো দেখি যে সম্পদ থেকে যদি, আচ্ছা সম্পদ থেকে তুমি মালিকানা সত্ত্ব 80,500 থেকে যদি 80,500 থেকে যদি 33,400 যদি আমি মাইনাস করি, 33,400 যদি মাইনাস করি তাহলে আমি পাচ্ছি কত, 80,500 থেকে 33,400 যদি মাইনাস করি আমি পাচ্ছি 47,100 টাকা। কত? 47,100 টাকা। তাহলে এই 47,100 টাকা হচ্ছে আমার বছরের শুরুতে দায়, বছরের শুরুতে দায়। এখন এটা কেন বের করলাম, অনেকে প্রশ্ন করতে পারে যে বছরের শুরুতে কেন দায় বের করলাম। দেখো এখানে দায় 60% কমে গেল, আমি যদি 60% দায়ের পরিমাণ না বের করি তাহলে এই 60% কিসের উপর আমি ধার্য করব। বুঝতে পারছো? তাহলে এই 60% আমি কিসের উপর ধার্য করব বলো, 60% কিসের উপর ধার্য করব?
তাহলে এই জন্য আমি বছরের শুরুতে দায়ের পরিমাণটা বের করে নিলাম সুবিধার্থে। এখন দেখো কি করব, যে ওই বছরে এটা কিন্তু মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় এটা লেনদেন, দেখো ওই বছরে সম্পত্তি 50% বেড়ে গেল। আগে শুরুতে ছিল 80,500, এখন 50% বাড়ছে। বাড়লে কি হয়, যোগ হয়। তাহলে যোগ করব 50%, 40,500 এর 50% কত, 80,500 এর 50% হচ্ছে 40,250, ঠিক না? এর অর্ধেক, 50% মানে কি অর্ধেক। আচ্ছা, এখন তো দায় কমে গেল, কমলে মানে কি, কমলে হচ্ছে মাইনাস। দায় 47,100 ছিল, কমছে 60%। 47,100 60% কত দেখো তো, 47,100 গুণ 60%, 60% কত আসে, 28,260। দেখো কত আসে, তোমরা ক্যালকুলেশন করো, 28,260, 28,260। এখন দেখো আমার বছরের মাঝামাঝি সময় কিন্তু মালিকানার সত্ত্ব কত এটা দেওয়া নেই, এটাই আমি বের করব, যোগ প্লাস প্লাস দিলাম। এখন দেখো কিভাবে বের করব, আমি সম্পদ থেকে মালিকানার সত্ত্ব মাইনাস করছিলাম, এর ফলে দায় পাইছি। এখন দেখো এটা কিন্তু মাইনাস আছে, আমি যদি এটা এইদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে সম্পদ আর মালিকানা সত্ত্ব যদি যোগ করে দেই তাহলে তো আমার কি চলে আসবে, সরি, সম্পদ এবং দায় যদি যোগ করে দেই তাহলে আমার কি মালিকানা সত্ত্ব চলে আসবে। দেখো এটা মাইনাস আছে, এইদিকে যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাবে 28,260, এর সাথে যোগ 60,000, 40,250। তাহলে সমান সমান কি, ওই বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। অর্থাৎ এটা কিন্তু সামনে মাইনাস, যেহেতু কমছে মাইনাস, এই মাইনাসটা যদি এদিকে নিয়ে আসি, যদি স্থান পরিবর্তন করি মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 80,000, সরি প্লাস 28,260, আর এটা তো প্লাস আছে অলরেডি, প্লাস 40,250। তাহলে কত আসবে, মালিকানা সত্ত্ব কত আসবে, হিসাব করো তো, মালিকানা সত্ত্ব কত আসবে, হ্যাঁ মালিকানা সত্ত্ব কত আসবে, তাহলে 40,250 এবং 28,260, 28,260, 28,260 প্লাস 40,250, 40,250 যোগ করলে আসে 68,510। কত আসে, 68,510। এটা কিন্তু বছরের মাঝামাঝি সময়ে 68,510, এটা কিন্তু বছরের মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব। বুঝতে পারছো, বছরের মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব, এটা কিন্তু বছরের মাঝামাঝি সময়ের মালিকানা সত্ত্ব। এখন দেখো এটা কিন্তু বছরের মাঝামাঝি সময়ের মালিকানা সত্ত্ব, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব 33,400, আর বছরের মাঝামাঝি 68,510। তাহলে আমি যদি দুটো যোগ করি, তাহলে দুটো যোগ করলে আনসার আসবে 1,01,910। দেখো যোগ করলে এটা কিন্তু আনসার আসবে 1,01,910, দুইটা যোগ করলে আনসার আসবে 1,01,910। এটাই হচ্ছে বছরের শেষে মালিকানা সত্ত্ব, যেটা আমার জানতে চাইছে, বছর শেষে মালিকানা সত্ত্ব কত, এটাই কিন্তু বছরের শেষে মালিকানা সত্ত্ব। বুঝতে পারছো, তাহলে সঠিক উত্তর হবে ঘ, অপশন ঘ, 1,01,910। বুঝতে পারছো, আচ্ছা তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, এটাই। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্রিম চাঁদা প্রাপ্তি, কি বলছে, অগ্রিম চাঁদা প্রাপ্তি, অগ্রিম চাঁদা প্রাপ্তি এক ধরনের আয়। চাঁদা প্রাপ্তি কি, তুমি চাঁদা পাইছো, এটা কিন্তু তোমার আয়। আর আয়ের সাথে অগ্রিমের সাথে যদি একটা কথা সারা জীবন মনে রাখবা, অগ্রিমের সাথে যদি দাঁড়াও, অগ্রিমের সাথে যদি দুইটা জিনিস থাকে তাহলে দুইটার দুইটা মিনিং হয়। অগ্রিমের সাথে যদি আয় থাকে তাহলে এটা হয়ে যায় দায়, কি হয়ে যায়, দায় হয়ে যায়। অগ্রিমের সাথে যদি ব্যয় থাকে তাহলে এটা হয়ে যায় সম্পদ। বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে দায়, এটা হচ্ছে সম্পদ। বুঝতে পারছো, এটুক বুঝতে পারছো কিনা এটা বলো। অগ্রিম একটা টার্ম শব্দ, এটার সাথে যদি আয় থাকে তাহলে এটা দায় হয়ে যায়। তো অগ্রিম আয় এক ধরনের দায়, অগ্রিম ব্যয় এক ধরনের সম্পদ। দেখো চাঁদা প্রাপ্তি এটা কিন্তু এক ধরনের আয়, আর আয়ের সাথে কি আছে, অগ্রিম, তাহলে অগ্রিমের সাথে কি আছে, আয়, অগ্রিমের সাথে আয় থাকলে কি হয়ে যায়, দায় হয়ে যাবে। বুঝতে পারছো, তাহলে এটা এক ধরনের কি হবে, দায়। অপশন গতে আছে দাও দায়, অপশন বড় গতে আছে দাও দায়, হ্যাঁ অপশন বড় গতে কি আছে, দায় আছে। বুঝতে পারছো, সম্পদ হবে না, সম্পদ হতো যদি ব্যয় থাকতো তাহলে সম্পদ হতো, সম্পদ হবে না, ব্যয় হবে না, একটা আয়, এটা হবে এক ধরনের দায়, চলতি দায়। তাহলে বুঝতে পারছো, অগ্রিম চাঁদা প্রাপ্তি এক ধরনের চলতি দায়। বুঝতে পারছো, তাহলে অপশনটা দেখে নাও, উত্তরটা দেখে নাও, উত্তরটা হবে বড় গ। আজকের লাইভ ক্লাসের সর্বশেষ কোশ্চেনে এসে পড়ছি আমরা।
আজকে লাইভ ক্লাসের সর্বশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে মালিকের ধারা নগদ টাকা উত্তোলনের উত্তোলন ব্যবসায় কি? যখন মালিক ব্যবসা থেকে নগদ উত্তোলন করে তখন জাবেদারে কি হয়? উত্তোলন ডেবিট। কি হয়? উত্তোলন ডেবিট। উত্তোলন কি হয়? ডেবিট। নগদান ক্রেডিট। বুঝতে পারছো? নগদান কি হয়? ক্রেডিট হয়। যখন মালিক ব্যবসা থেকে যখন উত্তোলন করে তখন নগদ টাকা উত্তোলন করে তখন উত্তোলন ডেবিট হয় এবং নগদ কি হয়? ক্রেডিট হয়। বুঝতে পারছো? উত্তোলন এটি কিন্তু মালিকানার সত্ত্বকে কমায়, মালিকানার সত্ত্বকে হ্রাস করে। এটা কিন্তু মালিকানার সত্ত্বকে হ্রাস করে। এটা কিন্তু হ্রাস করে। কি হ্রাস করে? ওইকে হ্রাস করে। ওই মানে কি? অনার্স ইকুইটি মানে মালিকানার সত্ত্ব। এটা কিন্তু ওই বা মালিকানার সত্ত্বকে হ্রাস করে। আর অন্যদিকে কি করে? অন্যদিকে নগদ অর্থ যেহেতু উত্তোলন করে ব্যবসায় নগদ অর্থ কমে। নগদ এক ধরনের সম্পদ, চলতি সম্পদ, সম্পদ কমে। তাহলে নগদ উত্তোলন করে মানে কি? নগদ অর্থ উত্তোলন করে মানে সম্পদ কমে। বুঝতে পারছো? এর ফলে কি? সম্পদ হ্রাস পায়। বুঝতে পারছো? যখন মালিকের দ্বারা যখন নগদ টাকা উত্তোলন ব্যবসার কি? নগদ টাকা উত্তোলন করে এক ধরনের উত্তোলন এক ধরনের কিন্তু ব্যয় বলা যায়, বা এটা হচ্ছে এক ধরনের মালিকানার সত্ত্বের আইটেম। উত্তোলনের ফলে কিন্তু মালিকানার সত্ত্ব কমে বা অনার্স ইকুইটি কমে, মালিকানার সত্ত্ব কমে। অন্যদিকে উত্তোলন করছে কি? নগদ টাকা। নগদ টাকা উত্তোলন করার ফলে ব্যবসায় নগদ টাকা কমে। আর নগদ এক ধরনের সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট, এই জন্য সম্পদ হ্রাস পায়। বুঝতে পারছো? তাহলে এই নগদ উত্তোলনের ফলে কি হয়? যে মালিকানার সত্ত্ব কমে, অন্যদিকে সম্পদও কমায় বা কমে। আয় বাড়ায় না, আয় বাড়ায় না। তাহলে মালিকানার সত্ত্ব কমায় এবং সম্পদ কমায়। সঠিক উত্তর হবে 2 ও 3। বুঝতে পারছো? সঠিক উত্তর হবে এই 2 ও 3 হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে এই 2 ও 3। বুঝতে পারছো? একদম ক্লিয়ারলি বলে বুঝিয়ে দিলাম। সঠিক উত্তর হবে 2 ও 3। এটাই হচ্ছে আজকের ল্যাব ক্লাসের এটাই হচ্ছে সর্বশেষ কোশ্চেন ছিল। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, তোমার বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে। এবং আমরা প্রতিদিনই এরকম লাইভ ক্লাসের আয়োজন করি তোমাদের প্রস্তুতিকে গুছানোর জন্য। সুতরাং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।